আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অপারেশন ডেভিল হান্ট, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১,৩০৮ জন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চালু হল সেন্ট্রাল কমান্ড সেন্টার। যারা আওয়ামী লীগ নেতাদের পালাতে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা, বললেন শফিকুল আলম। স্বৈরাচার শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। সংস্কার কমিশনের প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা হবে সংস্কার প্রক্রিয়াকে হত্যার শামিল, মন্তব্য জামায়াত আমিরের। প্রয়োজনীয় সংস্কার শেষে ভোট আয়োজনের আহ্বান। এবং ম্যাথস শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের লাঠিচার্জ, সাংবাদিক সহ আহত কমপক্ষে 18। নিয়োগের বিষয়ে সার্কুলার কাল, জানালেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে শয়তানদের অপতৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, যারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদেরকেই গ্রেপ্তার করা হবে। আর স্বরাষ্ট্র সচিব জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে মানুষের আস্থা ফেরাতে এমন উদ্যোগ নিয়েছে সরকার। তবে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে যৌথ বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অপারেশন ডেভিল হান্ট বা শয়তান ধরার বিশেষ অভিযান, যা দেশ জুড়ে আলোচনার সৃষ্টি করেছে। এটা এমন এক সময় করা হচ্ছে যখন বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটছে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির হুমকি দেখা দিয়েছে, জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। এই অভিযানের নাম অপারেশন ডেভিল হান্ট কেন দেয়া হলো তার ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র সচিব। প্রত্যেকটা অপারেশনের একটা কোড নেম হয়, একটা নাম করা হয়, এটা ফোকাস করার জন্য। যেমন ভারত যখন হায়দ্রাবাদ দখল করে তখন যেটা আমার যতদূর মনে পড়ে সেটা একটা আর্মি নামে ছিল। তারা বলছিল ইটস এ পুলিশ অ্যাকশন, ইট ইজ অপারেশন পোলো, যারা দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে। তো এই জিনিসটা যেন না থাকে। হয়তো দেখা যাবে, এখন আমরা তো টেলিফোনে মোবাইলে অনেক রকম অনেক কথা বলা যায়, হয়তো দেখা যাবে এগুলো সব বুদবুদ, কিন্তু যাতে এটা মানুষের মনকে উদ্বেলিত না করে। সচিব জানান, এই অভিযানের নেতৃত্বে থাকছে পুলিশ, তাদের সহযোগিতা করছে সেনাবাহিনী সহ অন্যরা। যৌথ বাহিনী শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেই ধরবে নাকি যে কোনো অপরাধীকে ধরবে, এমন প্রশ্নে স্বরাষ্ট্র সচিব জানান, এখানে দলমত দেখা হচ্ছে না, তবে মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে ওই পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা অতটা অমানবিক হতে পারিনি সরকার। আমরা এদেরকে রিফর্ম করাতে আমরা কিছু রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ট ছিল তারা পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে উইথ স্পেশাল রেফারেন্স টু মানবাধিকার এবং পরিবেশ। মানবাধিকার কেন? এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল। অপারেশন ডেভিল হান্ট কতদিন চলবে তার ধারণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই 5 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। 5 জন পুলিশ কর্মকর্তা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা সহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত আটক করা হয়েছে ১,৩০৮ জনকে। সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। এর মধ্যে দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে ২৭৪ জনকে।
অন্যদিকে সারা দেশের রেঞ্জ পুলিশ গ্রেপ্তার করেছে 1034 জনকে। দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনতে অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা 8 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়ে সরকার সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ নেতাদের দেশের বাইরে পালাতে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এক ব্রিফিংয়ে অর্থনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ব্যাংক ডাকাতিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা এবং গত 6 মাসে সরকারের অর্থনৈতিক কার্যক্রম তুলে ধরতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ সরকার অর্থনীতির বিভিন্ন তথ্য কারসাজি করে ভুলভাবে জনগণের সামনে তুলে ধরত। সামগ্রিক জিডিপি, মাথাপিছু আয়, মুদ্রাস্ফীতির সঠিক তথ্য দেয়া হতো না। তবে অর্থনীতির সেই খারাপ অবস্থা কাটিয়ে উঠছে অন্তর্বর্তী সরকার। স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। ইনফ্লেশন আপনি জানেন একটা সময় 12% মতো উঠে গিয়েছিল, ইনফ্লেশন আবার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এটা 9%, মানে সিঙ্গেল ডিজিটে এসছে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাই জুলাই এটা 7.5%-এর মধ্যে আসবে। রোজার মাসে আমরা কোনো ধরনের কোনো ইনফ্লেশনের সেরকম প্রেশার আমরা আশা করছি যে এটা হবে না। প্রেস সচিব বলেন, অর্থ পাচারকারীদের চিহ্নিত করে পাচারের টাকায় কেনা সম্পদ বাজেয়াপ্ত করতে সেসব দেশের সাথে কথা চলছে। ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। প্রফেসর ইউনূস বলেছেন, যারা যারা এই যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছে। যারা এই কাজগুলো করছে তারা আসলে বাংলাদেশের সাধারণ মানুষের টাকাটা মেরে দিয়েছে। তো তাদেরকে যে করেই হোক, যারা যারা এখানে আছেন, যে করে হোক তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আইন শৃঙ্খলার রক্ষায় কমান্ড সেন্টার চালুর কথা জানান শফিকুল আলম। আজকে 6টায় এই কমান্ড সেন্টারটা এটা রোল আউট হচ্ছে, এটা তার কাজ শুরু করছে, এবং এইখানে রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, এদের বাইরে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। তিনি বলেন, যারা আওয়ামী লীগ নেতাদের পালাতে সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে আমাদের তদন্ত হচ্ছে এবং আমরা দেখছি কারা কারা আছে, তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা হচ্ছে, এবং আমরা বারবার বলেছি যে বেশিরভাগ লোক যারা পালিয়েছেন তারা পালিয়েছেন 5 থেকে 8 তারিখের মধ্যে। এছাড়া কোরিয়ান ইপিজেডকে জমি বুঝিয়ে দেয়া, বিদ্যুতের দাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমানো, অ্যাসালম গ্রুপের সম্পদ ফ্রিজ করা এবং নগদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। পতিত স্বৈরাচারের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্জিত সফলতা যাতে ব্যর্থ না হয় তা নিশ্চিতে অত্যন্ত সাবধানতার সাথে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থেকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার আহ্বান জানান তিনি। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানান মির্জা ফখরুল। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। একটা অন্ধকারকে দূর করতে হয়, একটা অন্ধকারকে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলো বর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি তাতে বাধা দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিকেলে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। এর আগে কোনো পক্ষ নির্বাচনী ট্রেনকে থামানোর চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফজলে রাব্বি রিপোর্ট। সারা দেশে চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানামুখী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোও চোখ রাখছে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও তাদের কর্মতৎপরতার উপর। এমন অবস্থায় নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠকে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ এবং বেগম সেলিমা রহমান। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন অন্য কমিশনাররাও। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নজরুল ইসলাম খান বলেন, আইন অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। একটা সরকার পদত্যাগ করলে তার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, এটা আইন। কিন্তু এখন তো ঠিক ওই আইনে দেশ চলছে না, তাই না? তো এই মুহূর্তে তাহলে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ হতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবেন। তবে আমরা এতটুকু বুঝেছি আর কি, যে যদি মে মাস জুন মাসের মধ্যে লেটেস্ট যদি পূর্ণ প্রস্তুতি তাদের থাকে, তাহলে প্রাসঙ্গিক আরও কোনো প্রবলেম থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। তবে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হতে পারে এমন কোনো উদ্যোগে বাধা দেবে বিএনপি। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাপের কিছু না, এটা তো কোনো কোলাবোরেশনের ব্যাপার না। এটা তাদের মতামত তারা বলবে, আমাদের মতামত আমরা বলবো। এর আগে সকালে সংস্কার, নির্বাচন ও দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশকে গণতন্ত্রহীন রাখার যে কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করবে বিএনপি। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া এই মুহূর্তে নির্বাচন হলে সেটি হবে নির্বাচনের গণহত্যা। সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন দলটির আমির। তিনি বলেন, একটি বড় গণহত্যার পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার পরই নির্বাচন দেওয়া উচিত। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা কখনোই ভালো ছিল না, কারণ দেশের রাজনীতিকদের মধ্যে কোনো স্বচ্ছতা নেই। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে। তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি। একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার, মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে, আমরা এটা চাই না। ম্যাথস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জে সাংবাদিক সহ 18 জন আহত হয়েছে। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের শূন্য পদে নিয়োগ সহ 4 দফা দাবিতে শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ করতে গেলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। এর আগে দুপুরে স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি জানান, নিয়োগের বিষয়ে সোমবারই সার্কুলার দেওয়া হবে। রাসনা দাসকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। বিকেল 4:15টার দিকে শাহবাগ মোড় থেকে সচিবালয়ের দিকে লং মার্চ শুরু করেন ম্যাথ শিক্ষার্থীরা। এ সময় বাধা দিলে পুলিশের সাথে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে লং মার্চ শুরু করেন তারা। এক পর্যায়ে অ্যাকশনে যায় পুলিশ। এতে আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন সাংবাদিকরাও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকের পরও সচিবালয়ের দিকে যাওয়ার কারণ হিসেবে আন্দোলনকারীরা বলেন, বৈঠক হতে হবে তাদের সামনে। এর আগে দুপুরে উচ্চশিক্ষার সুযোগ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ সহ 4 দফা দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন ম্যাথস শিক্ষার্থীরা। তারা জানান, গত 1 যুগ ধরে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ বন্ধ। নিয়োগ বিধি সংশোধনের নামে চলছে টালবাহানা। আমাদের কাছ থেকে 7 দিনের সময় নিয়েছিলেন এবং আশা দিয়েছিলেন যে ওনারা আমাদের ন্যায্য দাবি ওনারা বাস্তবায়ন করে দিবেন। আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে গিয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছি, আমরা রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে গিয়েছি, তারা আমাদের কোনো রকম রেসপন্স করেনি। আমাদের যদি কোনো নিয়োগই না থাকে, আমাদের যদি কোনো চাকরি না থাকে, তাহলে আমাদের এই পড়াশোনা করে কি লাভ? হয়তো আপনারা ম্যাথস বন্ধ করে দিবেন, না হয় আমাদের দাবি দাওয়া পূরণ করবেন। পরে শাহবাগ আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী।
শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, সোমবারই নিয়োগের বিষয়ে দেওয়া হবে প্রজ্ঞাপন। মিনিস্ট্রি থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল অথবা পরশুই ওনারা সার্কুলার দিয়ে দিবে। আরেকটা বিষয় ছিল, ওনারা বর্তমানে আছেন 11তম গ্রেডে, ওনারা 10ম গ্রেডে যাওয়ার জন্য ওনারা আবেদন জানিয়েছেন। এটাকে আমলে নিয়ে হেলথ মিনিস্ট্রির যে প্রসিডিওরগুলো আছে এগুলো পুরোপুরি শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। তো আমরা আশা করছি সেটিও দ্রুততম সময়ের মধ্যে হয়ে যাবে। দিনভর নগরী গুরুত্বপূর্ণ সড়কটি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের কয়েকজন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এর সাক্ষাতে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন, আহত ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বৈঠকে শহীদ পরিবারের প্রত্যাশার কথা শোনেন এবং সরকারের চলমান কার্যক্রম ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় অন্যান্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক সার্জিস আলম উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে 10 টাকা মূল্যের স্মারক ডাক টিকিট, 10 টাকার উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের ডেটা কার্ড এবং বিশেষ সিল প্রকাশ করেছে ডাক বিভাগ। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডাক টিকিটের থিম হিসেবে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে। তুলে ধরা হয়েছে অভ্যুত্থানকে জোরালো করতে নারীদের ভূমিকা। এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক SM শাহাবুদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে মুখপাত্র রফিকুল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। ওই ঘটনার নিন্দা জানানো উচিত বলে মন্তব্য করে ভারত। অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নিন্দা জানানোর বিষয়টিকে অপ্রত্যাশিত বলছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র বলেন, আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির সৃষ্টি হতে দেখছি, কিন্তু বাংলাদেশ অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বক্তব্য দেয় না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়ার কারণে দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। তিনি বলেন, রাজনীতিকরণ বন্ধ করতে না পারলে এই সংকট কাটবে না। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি অনুষ্ঠানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে সিইসি বলেন, পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে হবে। রিপোর্ট আদ্দিন সজীবের। আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি অন্তর্বর্তী সরকারের অধীনে ভোট কতটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে সেদিকেই তাকিয়ে দেশের মানুষ। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও নির্বাচন নিয়ে নতুন করে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণে আবারও প্রতিশ্রুতি দিলেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। ফ্রি ফেয়ার ইলেকশন আশা করি এটার জন্য তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সবাই যদি সর্বস্তরের লোকজনের যদি সহযোগিতা পাই, ইনশাল্লাহ আমরা যে কমিটমেন্ট জাতিকে দিয়েছি সেটার জন্য আমরা কাজ করছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। তিনি মনে করেন, রাজনীতিকরণে দেশের প্রতিটি প্রতিষ্ঠান নষ্ট হয়েছে, রাজনীতির কাছে সঁপে দেয়া হয়েছে নির্বাচন কমিশনকেও। এ কারণেই ভেঙে পড়েছে নির্বাচন ব্যবস্থা। ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো,
100টা কারণ বলতে পারবেন, কিন্তু আমার কাছে 1 নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অফ দি ইলেকশন কমিশন। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। সুতরাং এইটা যদি বন্ধ করা না যায়, যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। তাই যে কোনোভাবে কমিশনকে রাজনীতিকদের প্রভাব মুক্ত করার তাগিদ প্রধান নির্বাচন কমিশনারের কণ্ঠে। আর ইলেকশন কমিশন একা শুধু নষ্ট হয় নাই, আমাদের প্রতিটা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। যে ডিপার্টমেন্ট আপনি যান না কেন, all the institutions are rotten now. Why? Again, that issue you have to raise, because the politicalization of the all institutions. রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত সাংবাদিক হুসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর ইকরামুল হক সায়েম। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান করব, আপনাদের যে অভিন্ন লক্ষ্য, সেই অভিন্ন লক্ষ্যে যাওয়ার জন্য আমরা যে কাজ করছি, সেই কাজটি যেন আমরা সঠিকভাবে করতে পারি, সেজন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সেরা প্রতিবেদনের জন্য নির্বাচিত হওয়ায় টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন ক্যাটাগরিতে 3 জনকে অ্যাওয়ার্ড দেন সিইসি। আব্দিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, সাবেক ডেপুটি গভর্নর সহ অভিযুক্ত 25 জন কর্মকর্তার কোনো ভোট বাংলাদেশ ব্যাংকে পাওয়া যায়নি, এই কথা জানিয়েছেন দুদক পরিচালক কাজী সাইমুজ্জামান। বাংলাদেশ ব্যাংকের রেজিস্টার খাতা পরীক্ষা করে সাংবাদিকদের তিনি একথা জানান। দুদকের 8 সদস্যের প্রতিনিধি দল এই অভিযান পরিচালনা করেন। দুদকের ধারণা, এসব লকারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান মিলিয়ে 300 কর্মকর্তার অর্থ সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিল সেখানে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। জ্ঞাত আয় বহির্ভূত বা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো সম্পদ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিষয়ে পরবর্তী সময়ে আরও তদন্ত করা হবে বলে জানায় দুদক। এর আগে 26 জানুয়ারি দুদক বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের লকারে তল্লাশি করে প্রায় 5 কোটি টাকার সম্পদের সন্ধান পায়। এসব সম্পদ এখন কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রয়েছে। আমরা অভিযোগ সংশ্লিষ্ট প্রায় 25 জন ব্যক্তির নাম পদবি নিয়ে এখানে এসেছিলাম এবং সেই নাম পদবিগুলো আমাদের রেজিস্টারে যে রক্ষিত যারা সেফ ডিপোজিট রেখেছেন তাদের নামের সাথে যাচাই করে কোনো নাম এখানে যারা অভিযোগ সংশ্লিষ্ট তারা এখানে সেফ ডিপোজিট না রাখায় আমরা শূন্য ইনভেন্টরি তালিকা প্রস্তুত করি। 272টির এক্সিস্টিং সেফ ডিপোজিট আছে এবং আমরা পরবর্তীতে আরও আমাদের অভিযোগ আছে, সেই অভিযোগের নামগুলো এনে আবার পরীক্ষা করে দেখব। একক নেতৃত্ব বা ব্যক্তি নির্ভর নয়, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করতে চান গণ অভ্যুত্থানের কারিগররা। এটিএন বাংলাকে তারা বলেন, জনগণ চাইলে সরকারি পদবি ছেড়ে নতুন এই দলের হাল ধরবেন অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, অন্তত 2 লাখ মানুষের মতামত নিয়ে এমনভাবে দল গঠন করা হচ্ছে যাতে সবাই এটাকে তার নিজের প্ল্যাটফর্ম মনে করে। আদ্দিন সজীবের আরেকটি রিপোর্ট। বাংলাদেশের রাজনীতি নিয়ে জনমনে নেতিবাচক মনোভাব দীর্ঘদিনের। সেই ত্যক্ততা আরও বাড়ে গত 15.5 বছরে আওয়ামী লীগের দুঃশাসনে। একের পর এক প্রশ্নবিদ্ধ নির্বাচন ও জনমত উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সরকার যেভাবে বিরোধী দল মত দমন করেছে তাতে রাজনীতি ও ভোট বিমুখ হয় দেশবাসী। এই বাস্তবতায় কোটা আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। হয় জুলাই বিপ্লব, ফলে নতুন করে দেশ নিয়ে আশার সঞ্চার হয় জনমনে। সেই আশাকে বাঁচিয়ে রাখতে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় দেশ পুনর্গঠনে নতুন রাজনৈতিক দলের উদ্যোগ জুলাই বিপ্লবের কারিগরদের। কেমন হচ্ছে তাদের নেতৃত্ব, আর কি বা হবে তাদের রাজনৈতিক কৌশল? যদি মানুষ চাই উপদেষ্টাদের মধ্য থেকে কেউ এসে রাজনৈতিক দলের হাল ধরুক, তাহলে অবশ্যই তারা এখানে এসে রাজনৈতিক দলের হাল ধরবে। 3 জনই হয়তো বের হয়ে আসতে পারে, 1 জন আসতে পারে বা 2 জন আসতে পারে বা কেউ নাও আসতে পারে। এই সবগুলো অপশনই আমাদের হাতে আছে।
এবং আমরা সেই অপশনগুলোকে হাতে রেখেই মানুষের কাছে ছেড়ে দিচ্ছি। মানুষ আসলে ওনাদেরকে কি গভর্নমেন্টে দেখতে চাচ্ছে নাকি হচ্ছে রাজনৈতিক দলে দেখতে চাচ্ছে? যে আমরা যে সময় বলেছি তার মধ্যেই দল হবে। এখন তারা যদি কেউ মনে করে যে তারা এই দলে আসবে, সেক্ষেত্রে তাদেরকে সরকারের তাদের যে পদ আছে সেই পদ ছেড়ে দিয়ে আসতে হবে। তবে তারা এখনো এরকম আমাদেরকে বলেন না যে বা তাদেরকে কেন্দ্র করেই এই জিনিসটা হচ্ছে, ব্যাপারটা সেরকম না। কেবল অভ্যুত্থানের নেতৃত্ব নিয়েই কি এই দল, নাকি অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা সংগঠনেরও থাকবেন কেউ কেউ? কারা কোন পদে যাবে এগুলো এখনো আমরা সর্ট আউট করছি, কথাবার্তা হচ্ছে। আমরা একটা কমপ্লিটলি ফ্রেশ দল করতে চাই। আপনার পূর্ব রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি আসতে কোনো সমস্যা নেই। মানুষ আগামী বাংলাদেশ কেমন দেখতেছে, আমরা এরকম একটা অফলাইন অনলাইনে মানুষের কাছ থেকে ডাটা কালেকশন করে সেই অনুযায়ী আমরা আমাদের রূপরেখা তৈরি, গঠনতন্ত্র তৈরির কাজ করতেছি। বাংলাদেশের মানুষ একটি নতুন ধারার নতুন রাজনৈতিক দল দেখবে, যেটা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে। ছাত্র আন্দোলনের এই নায়করা জানান, অবশ্যই এক ব্যক্তি নির্ভর কোনো দল হচ্ছে না এটি। যারাই নেতৃত্বে আসবেন তারা মানুষের কাছেই থাকবেন, জনগণের কথাই বলবেন, তাদের পক্ষেই লড়বেন। আসলে দল তো হচ্ছে মানুষই করবে। রাজনৈতিক দল হয়তো আজকে আমরা আছি, কালকে আমরা হয়তো নাও থাকতে পারি। আমাদের এখানে কখনো একক নেতৃত্ব একজনকে কেন্দ্র করে রাজনৈতিক দল হবে না। সুতরাং আমরা সামনের দিকের জন্য প্রথম রাজনৈতিক দল শুরু করতে মানুষের মতামত নিয়ে আমরা সামনের রাজনীতিটা শুরু করতে চাচ্ছি। জনগণের কাছ থেকে মতামত নেব, সেখান থেকে যদি কোনো যৌক্তিক এবং কোনো ইন্টারেস্টিং নাম আসে যেটা আমাদের দলের জন্য প্রয়োজন, সেখান থেকে আমরা নিব। এর ইন দ্য মিনটাইম আমাদের কিছু 8-10টা নাম ঘুরে ফিরে আমাদের বিবেচনার মধ্যে আসছে, আমরা এগুলো নিয়েও যাচাই বাছাই করছি। তবে যারাই রাজনৈতিক দলের অংশ হবেন তাদের কেউই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিতে থাকবেন না বলে জানিয়ে দেন গণ অভ্যুত্থানের এই নেতারা। ইতিমধ্যেই প্রায় 200-র কাছাকাছি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। শেষ কথাটা বলার মতো সময়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তিস্তা পরিকল্পনা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা রেল ব্রিজ প্রাঙ্গণে তিস্তা বিষয়ক করণীয় শীর্ষক গণশুনানি অনুষ্ঠানে তিনি এই কথা জানান। আগামী বর্ষার আগে তিস্তা নদীর ভাঙন রোধে কাজ করা হবে বলেও জানান তিনি। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়নের কথা জানিয়েছেন। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে গণশুনানিতে বক্তৃতা করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম তারিকুল আলম, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম হাক্কানী সহ অন্যরা। তিস্তার 45 কিলোমিটার হচ্ছে ভাঙ্গন প্রবণ, তার মধ্যে 20 কিলোমিটার হচ্ছে বেশি ভাঙ্গে। তো আমি পানি উন্নয়ন বোর্ডকে আজকে নির্দেশ দিয়েছি, আগামী সপ্তাহের মধ্যে পানি উন্নয়ন বোর্ড এই পুরো এলাকাটার ভাঙ্গন রোধে টেন্ডার কল করবে। তিস্তায় যে দীর্ঘ চর জেগে উঠেছে এবং চরে যে মানুষ বসবাস করে সেখানে শিক্ষার হার অত্যন্ত কম। তিস্তার চরে জনসংখ্যা অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের ব্যবস্থা করবে। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অমর একুশে বইমেলায় লেখক, শিল্পোদ্যোক্তা ও সমাজকর্মী এম মিরাজ হোসেনের দুটি নতুন বই প্রকাশিত হয়েছে। নরোজ কিতাবিস্তান থেকে প্রকাশিত বই দুটি হল ভ্রমণ কাহিনী আজব বাংলাদেশ এবং উপন্যাস চিঠির আধারে। বইমেলা প্রাঙ্গণে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের গভর্নর মোহাম্মদ হামিদ আনুষ্ঠানিকভাবে বই দুটির মোড়ক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকাশনী প্রতিষ্ঠানের কর্ণধার মঞ্জুর খান চৌধুরী চন্দন, বইটির লেখক এম মিরাজ হোসেন সহ বিশিষ্টজনেরা। বই দুটির লেখক জানান, আজব বাংলাদেশ বইটিতে বাংলাদেশের রহস্যময়, অদ্ভুত ও বিচিত্র ঘটনা, লোককথা তুলে ধরা হয়েছে। চিঠির আধারে উপন্যাসটি বাবা মেয়ের ভালোবাসা, সামাজিক দৃষ্টিভঙ্গি ও মানসিক টানাপোড়েনের এক সংবেদনশীল উপাখ্যান। মেলায় বই দুটি পাওয়া যাচ্ছে নরোজ কিতাবিস্তানের স্টলে। সোশ্যাল ইসলামী ব্যাংকের বরিশাল ও ঝালকাঠি শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুস সাদাত। অনুষ্ঠানে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী, ব্যাংকের শরিয়া সুপারভাইজারি কমিটি সেক্রেটারিয়েটের প্রধান
সৈয়দ জয়নুল আবেদিন, ব্যাংকের ঝালকাঠি শাখার ব্যবস্থাপক সৈয়দ কামরুল আহসান, বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন শরীফ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুস সাদাত সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহকদের কৃতজ্ঞতা জানান। এ পর্বের শুরুতেই পার্টেক্স খেলার খবর। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই 3 ম্যাচের সিরিজ 2-0 জিতল ভারত। কটকে টস জিতে ব্যাটিং করে জো রুট ও বেন ড্যাকেটের 50-তে 304 রানের পুঁজি পায় ইংলিশরা। দলের পক্ষে সর্বোচ্চ 69 সংগ্রহ করেন জো রুট। জবাবে অধিনায়ক রোহিত শর্মার সেঞ্চুরিতে 6 উইকেটে 308 রান তুলে 33 বল বাকি থাকতেই জয় পায় ভারত। রোহিত 119 এবং শুভমন গিল 60 রান তোলেন। আগামী বুধবার আহমেদাবাদে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে খেলতে নামবে স্বাগতিক ভারত। প্রায় 150 জন পুরুষ ও নারী শাটলারের অংশগ্রহণে শুরু হয়েছে জাতীয় প্রেস ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট। সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাফ জয়ী তারকা আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন মনোয়ারুল আলম বাবুল। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এ সময় ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অপারেশন ডেভিল হান্ট, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক 1308 জন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চালু হলো সেন্ট্রাল কমান্ড সেন্টার। যারা আওয়ামী লীগ নেতাদের পালাতে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা, বললেন শফিকুল আলম। স্বৈরাচার শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। সংস্কার কমিশনের প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা হবে সংস্কার প্রক্রিয়াকে হত্যার শামিল, মন্তব্য জামায়াত আমিরের। প্রয়োজনীয় সংস্কার শেষে ভোট আয়োজনের আহ্বান। এবং ম্যাটস শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের লাঠিচার্জ, সাংবাদিক সহ আহত কমপক্ষে 18। নিয়োগের বিষয়ে সার্কুলার কাল, জানালেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।